Okay, Assalamu alaikum. Welcome to our very important and effective training session, Utility and Plant Maintenance. আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা নিজেদের সম্পর্কে একটু জানবো, আমার সম্পর্কে জানাবো, আমাদের কোর্স সম্পর্কে জানাবো এবং এটার কি উপকারিতা কেন এখানে করব এবং আমাদের কি রিভিউ, আমরা কেনই বা আমাদের থেকে করলে বেটার হবে সেই সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব। পাশাপাশি আমাদের ক্লাস শিডিউলটা কিভাবে হবে, সপ্তাহে কয়দিন হবে, কি কি বারে হবে সেটা নিয়েও আমরা একটা আলোচনা করব এবং ফিক্সড করে ফেলবো আজকে ইনশাল্লাহ। তো আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আব্দুল লতিফ। আমি আমার একটু লিঙ্কডইন প্রোফাইলটাতে আমি যাব। তো আমি মোহাম্মদ আব্দুল লতিফ। আমি আপনাদের মতোই 2007-08 সেশনে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2011 সালে ডিপ্লোমা ইন ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে আমার ডিপ্লোমা কমপ্লিট করি। তারপরে ইবাইস ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। দেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমার MBA শেষ করি এবং BIMS বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে আমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা শেষ করি এবং আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, বিভিন্ন বইপত্র, ব্লগ, কোর্স, এই সমস্ত বিষয়ে আমি আমার পড়াশোনা কন্টিনিউ রেখেছি। আমি এখনও নিজেকে ছাত্র বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এখানে মনে হয় একটু নেটের সমস্যা হচ্ছে। তো আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করি তখন প্রাণ RFL গ্রুপে আমার জব শুরু হয়। প্রাণ RFL গ্রুপে জব শুরুর পরে আমি প্রাণ RFL গ্রুপে প্রাণে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে জব শুরু করি এবং পরবর্তীতে শিফট ইনচার্জ হই। ওইখানে 4 বছর আমি কাজ করি। দেন যেটা বলছিলাম, আমার পড়াশোনার ফিরিস্তে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে, যারা আমার সম্পর্কে একদমই কিছু জানেন না ওইখান থেকে কিছু ধারণা নিতে পারবেন। দেন আমি অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার হিসাবে প্রাণে কাজ শুরু করি, তারপরে শিফট ইনচার্জ হই। দেন 4 বছর কাজ করার পরে আমি কোকাকোলা বাংলাদেশ বেভারেজে, ওয়ার্ল্ডের লার্জেস্ট বেভারেজ ইন্ডাস্ট্রি এবং টপ মাল্টিন্যাশনালগুলোর মধ্যে একটা, ওইখানে কাজ করার সুযোগ পাই এবং আমি যখন জয়েন করি তখন ওইখানে একদম ল্যান্ড ফিলিং হচ্ছিল, স্টিল স্ট্রাকচার হচ্ছিল এবং আমি যখন ওইখান থেকে বের হই তখন এই যে এই ধরনের একটা ফ্যাক্টরি তখন আমি তৈরি করার যে টিম, সেই টিমে থাকার আমার সুযোগ হয়। তারপরে ওইখান থাকা অবস্থায় আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে নিউজিল্যান্ড ডেইরিতে আমি জয়েন করি। এইটা ফন্টেরার, আপনারা অনেকেই জানবেন, নিউজিল্যান্ড বেস ফন্টেরার একসময়ের খুবই জনপ্রিয় একটা ফ্যাক্টরি ছিল, এখনও বেশ ভালো জনপ্রিয় একটা কোম্পানি। তারপরে আমি নিউজিল্যান্ড ডেইরি থাকা অবস্থায় আমি MBA কমপ্লিট করি। তারপরে আমি বাংলাদেশ এডিবল অয়েল রূপচাঁদাতে আমি জয়েন করি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে। সেখান থেকে 4 বছরে আমি বিভিন্ন জায়গায় মেনটেন্যান্স ইনচার্জ হিসাবে, প্লান্ট ইনচার্জ হিসাবে, অপারেশনে, মেনটেন্যান্সে কাজ করি। বর্তমানে আমি রূপসী নারায়ণগঞ্জ ফ্যাক্টরিতে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেনটেন্যান্সে আমি কাজ করছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এছাড়াও আমি বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমি জড়িত আছি, স্পেশালি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করি। আমার ধারণা আমাকে প্রায় 5 থেকে 10 হাজার ডিপ্লোমা বেসড ইঞ্জিনিয়ার আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, এবং আমি সরাসরি এরকম কথা বলছি কয়েক হাজার ডিপ্লোমা বেসড ইঞ্জিনিয়ারের সাথে, যাদের সাথে আমার সরাসরি কথা বলার, কাজ করার সুযোগ হয়েছে। তাদেরকে ভালো পরামর্শ, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তাদেরকে গ্রুমিং করার আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি যখন দেখেছি যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার পরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তো ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ারদের যে একটা বাংলাদেশে
যেভাবে দেখা হয় এবং প্রাইভেট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারদেরকে যেভাবে দেখা হয় এবং এই সেক্টরে ইঞ্জিনিয়ারদের যেখানে গ্যাপ আছে সেই জায়গাতে আমি দেখলাম যে আমাকে অনেক ধাক্কা খেয়ে খেয়ে অনেক কিছু আনঅর্গানাইজড রিসোর্স থেকে অনেক কিছু শিখে আমার ক্যারিয়ারটাকে আমি মনে করেছি একটু বুস্ট আপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে 2-3টা মেজর কোর্স যদি আমরা করি বা এই 2-3টা কোর্সের যে কোর্স মডিউল বা আমাদের যে কারিকুলামগুলো এইগুলো যদি আমরা যে কোনো জায়গা থেকে, সেটা ইঞ্জিনিয়ারিং ল্যাব হোক বা অন্য কোনো জায়গা থেকে যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের যাত্রাটা খুব সহজ হবে ইনশাল্লাহ। এবং আমরাও একটা সময় আশা করি প্লান্ট ইনচার্জ, মেইনটেনেন্স ইনচার্জ বা টেকনিক্যাল হেড কিংবা বিজনেস হেড বা অপারেশন হেডও আমরা ইনশাল্লাহ হইতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদের 2টা কোর্স আমরা ইঞ্জিনিয়ারিং ল্যাব থেকে অফার করি, পেইড কোর্স। এছাড়াও আমাদের 5-7টা ফ্রি কোর্স আছে আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাপসে। এর মধ্যে একটা হচ্ছে ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স, আর একটা হচ্ছে সার্টিফাইড মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। তো ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স কোর্স আপনাদেরকে স্বাগতম। আমরা যদি কোনো কোশ্চেন থাকে, যদি রিলেভেন্ট হয়, সেই সময় আমরা চাইলে করতে পারবো, অথবা যদি মনে হয় যে পরে করলেও হবে, আমরা শেষেও আমরা একটা ওপেন ডিসকাশন আমরা রাখবো ইনশাল্লাহ। তো আমরা ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স কেন বলতেছি, আসলে ইউটিলিটি বা কি, যদি ইউটিলিটি সম্পর্কে আমরা জানতে চাই বা প্লান্ট মেইনটেনেন্স সম্পর্কে জানতে চাই বা কেন এই কোর্সটা আমরা ডিজাইন করলাম সেটার যদি আমরা জানতে চাই, তো তার আগে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স আমাদের জানতে হবে যে আমরা কেন এই ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স, কেন অন্য কিছু নয়, বা কেনই আমাদের এইটা করা দরকার। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, সেভ দ্য চিলড্রেনের একটা সার্ভে আছে যেখানে 74% চিলড্রেন বা বাচ্চা তারা একজন প্রফেশনাল কি হইতে চায়, ডাক্তার, টিচার বা ইঞ্জিনিয়ার হইতে হয় 74%। এর মধ্যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছাটা কিন্তু আমাদের অনেক বেশি। আমরাও হয়তো ছোটবেলাতে কিন্তু আমরা লিখতাম যে আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা পাইলট হব, আমরা শিক্ষক হব, আমরা হয়তো না জেনেই কিন্তু লিখতাম। হয়তো আমাদের এখন রিকল করলে আমরা মনে করতে পারবো। তো এই ইঞ্জিনিয়ার যে 74%-এর মধ্যে মেজরিটি পোর্শন যে ইঞ্জিনিয়ার হইতে চাচ্ছে, ছোটবেলার যে স্বপ্ন বা বাবা মায়ের যে ইচ্ছা, এটা আমরা আসলে কতটুকু ইঞ্জিনিয়ার হইতে পারছি, এবং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আমাদের আসলে ক্যারিয়ার পাথটা কি হচ্ছে। আমরা যেটা ওভারঅল আমরা দেখেছি বাংলাদেশে, আমাদের 3টা সেক্টরে আমাদের ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার পাথ আছে। আমরা বিভিন্ন সময় এই আলোচনাটা করেছি যে সেলস অ্যান্ড সার্ভিসে আছে, যেমন একজন ভাই বললেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আছেন, কিন্তু ওনার ইচ্ছা হইল ফ্যাক্টরি বেসড জব করা। তো সেই জায়গাতে সেলস অ্যান্ড সার্ভিস বা প্রজেক্ট, বিভিন্ন ধরনের মেশিন বা প্রজেক্ট ইনস্টলেশন, মেইনটেনেন্স, কমিশনিং, এই ধরনের একটা সেক্টর আছে। ইঞ্জিনিয়ারিং পিওর সেক্টর আছে, যেটা প্রোডাকশন আছে, প্রজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ইউটিলিটি আছে, মেইনটেনেন্স আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স আছে, এবং আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, যেটা অপারেশন, সাপ্লাই চেইন, এইরকম একটা সেক্টর আছে। তো আমাদের মেইনলি এই যে সেলস অ্যান্ড সার্ভিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই 2টা পোর্শনেই ইঞ্জিনিয়াররা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পাশ করে বের হয়ে তাদের ক্যারিয়ার শুরু করেন, এবং তাদের মধ্যে যারা ভালো করেন তারা বিজনেস ম্যানেজমেন্টেও চলে যান। আর এদের মধ্যে সবচেয়ে সমানে স্বপ্ন যাদের ভঙ্গ হয়, এই পোর্শনে যারা থাকেন তাদের হয়তো হয় না। আমাদেরও কিছু দোষ থাকে আমাদের, যদি অনেকে বলেন এটা লাক, হ্যাঁ আমিও এটা বিশ্বাস করি, অবশ্যই লাক। তবে আমাদের চেষ্টা না করাটা শুধু কি লাককে দোষ দিলে আসলে হয় না। এবং সেলসে যারা জব করেন বা সার্ভিসে যারা জব করেন, এক্সেপ্ট যারা বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছেন না বা ইনিশিয়ালি ফ্যাক্টরি বেসড এক্সপিরিয়েন্স নেওয়ার যাদের ইচ্ছা আছে, তারা ছাড়া সেলসটাকে বেশিরভাগই এই সেক্টরে আবার মুভ করতে পারেন না। তো এইরকম একটা হ্যাফাজার্ড সিচুয়েশনে কোন স্কিলটা আসলে আমাদের দরকার, সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। সেটাই আমরা যেটা আলোচনা করছি যে কেন ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স। দেখেন, ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স এই কারণে যে এইখানেই রিয়েল ইঞ্জিনিয়ারিং আমরা শিখতে পারি, রিয়েল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন আছে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ আছে, কন্টিনিউয়াস লার্নিং এর একটা সুযোগ আছে, স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে, এবং ক্যারিয়ার গ্রোথের সুযোগ আছে, জবের স্টেবিলিটি এবং মার্কেট ডিমান্ড আছে অনেক, এবং হাই আর্নিং পটেনশিয়াল। এই ফ্যাক্টরি বেসড বা ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স প্রফেশনালদের কিন্তু আমাদের স্যালারি স্ট্রাকচারটাও বেশ ভালো।
ডাইভার্স ক্যারিয়ার পাথ আছে। যারা ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্সে কাজ করেন তারা পরবর্তীতে প্রোডাকশনে মুভ করতে পারেন, অপারেশনে মুভ করতে পারেন, সেলস অ্যান্ড সার্ভিসে মুভ করতে পারেন, প্রজেক্টে মুভ করতে পারেন। অপরচুনিটি ফর ইনোভেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, বিভিন্ন ধরনের ইনোভেশন, নতুন নতুন সেক্টর নিয়ে কাজ করার বা নতুন নতুন স্কিল ওইখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে, এবং একদম দেশের ইকোনমিতে সম্পূর্ণভাবে কন্ট্রিবিউট করারও একটা সুযোগ আছে। এছাড়াও পজিটিভ একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে আমাদের, যে আমরা ইঞ্জিনিয়ার টপ অমুক কোম্পানিতে আমি এই পজিশনে কাজ করি, এটা একটা সোশ্যাল একটা ইম্প্যাক্ট আছে। এছাড়াও গ্লোবাল অপরচুনিটিও আছে, দেশের বাইরেও এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ, যেটা অন্য ডিপার্টমেন্টে কাজ করলে তুলনামূলক কম অপরচুনিটি আছে। তো যেটা আমরা বলছিলাম সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি, সেভ দ্য চিলড্রেন তো একটা বাইরের অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল এনজিও। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দেখা গেছে একটা বিডি জবসের একটা ডেটা, তারা বলছে যে 60 থেকে 70% মানুষ বা জব সিকার তারা স্ট্রাগল করতেছে টু সিকিউর এ জব ইভেন আফটার 1 or 2 ইয়ার্স। তারা 1, 2, 3, 4 বছর ইভেন 5 বছর পরেও, ইভেন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও তারা তাদের জব সিকিউর করার জন্য স্ট্রাগল করে। এবং আমাদের বাংলাদেশে যত প্রাইভেট ইউনিভার্সিটি, এদের 40 থেকে 45% হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ওপেন করে, এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের স্টুডেন্ট তারা অ্যাডমিশন নেয়, তারা ওইখান থেকে পড়ে বের হয়। এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটিতেও আমাদের কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে যেখানে ইঞ্জিনিয়ারিং, যেমন সিইসির মতো ইঞ্জিনিয়ারিং, এইখানেও সার্টিফিকেশন প্রোভাইড করা হয়। এছাড়া বাংলাদেশের যে বেসরকারি ইউনিভার্সিটি, প্রচুর বেসরকারি ইউনিভার্সিটি, এখানে একটা স্টাডি আমরা দেখাইছি যে এখান থেকে প্রতি বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যাচ্ছে, এবং জব মার্কেটে এসে কি তারা স্ট্রাগল করতেছে। কারণ হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট স্কিল নাই। এই জন্যই ডেইলি স্টারে একবার কিন্তু প্রতিবেদন হয়েছিল রিথিঙ্কিং ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ। ইঞ্জিনিয়ারিং এডুকেশন নিয়ে রিথিঙ্ক করার চেষ্টা করা হচ্ছে, বা রিথিঙ্কের একটা কথাবার্তা উঠেছিল যে আসলেই ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপরেও কেন স্টুডেন্টরা এত বেকার থাকবে, বা তার ড্রিম জব কেন পাবে না, পেলেও কেন তার স্যালারি এত কম হবে, কেন তার পজিশন এত ছোট পজিশন দিয়ে শুরু হবে, বা তার পজিশন কেন রিভাইজ করা হবে না, কেন তার প্রমোশন এত স্লো হবে। তার অ্যান্সারে দেখা গেছে যে বাংলাদেশে কি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অনেক, ডিপ্লোমা গ্র্যাজুয়েট আছে, বিএসসি গ্র্যাজুয়েটও আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের সংখ্যা কম। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস বাট নট ইঞ্জিনিয়ার। এই কথার সাথে কি আপনারা কি একমত যে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট প্রচুর, কিন্তু আমরা আসলে ওইভাবে ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারছি না? এডুকেশন সিস্টেমে যে পড়াশোনা করানো হচ্ছে আমাদেরকে, সেই সিস্টেম থেকে বের হয়ে এসে প্রপার যে ইঞ্জিনিয়ার সেটা আমরা হইতে পারছি না। এটার সাথে কি আপনারা কি একমত? আমি দেখছি আমার ওই যে কলিগ আপনার সাথে মনে বলছে শিখাচ্ছে, কি পড়াচ্ছে, কিছু ইঞ্জিনিয়ার আসতেছে, কি করে আসতেছে, এটা এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আমরা কোনো ইউনিভার্সিটি আসলে নাম নিব না, যেহেতু আমাদের এটা রেকর্ডেড হচ্ছে। তো ওভারঅল সিচুয়েশন নিয়ে আমরা কথা বলবো। তো আসলে কি হচ্ছে, তখন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হচ্ছে, আমরা কিন্তু ইঞ্জিনিয়ার ওইভাবে পাচ্ছি না, যেটা দেশের বাইরে আমরা যারা বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার আমাদের সুযোগ হয়েছে, যেমন আলহামদুলিল্লাহ আমি প্রায় 25টা দেশের ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের কিন্তু ওই ডিপ্লোমা, বিএসসি, গ্র্যাজুয়েশন, নন গ্র্যাজুয়েশন, হ্যাঁ, এরকম কোনো ইস্যু নাই। তাদের স্কিলটা ফ্যাক্ট, এবং তারা যে লেভেলের স্কিল, আমাদের কিন্তু ওই লেভেলের স্কিলের চরম ঘাটতি আছে। এবং ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স কেন, এটার উত্তর খুঁজতে গিয়ে, যেহেতু আপনারা অনেকেই জানেন আমাদের একটা জব সাইট ছিল jobsoutlet.net, বিডি জবসের মতো একটা জবস আমাদের হচ্ছে সাইট ছিল, যেটা সামহাও আমাদের বন্ধ করে দিতে হয়েছে। আমাদের লোকবল, আমাদের ফান্ড, আমাদের প্রিন্সিপাল না থাকার কারণে। তো আমি ওইখানে দেখেছি যে কেন বাংলাদেশে মেজরিটি যে ইঞ্জিনিয়ার, তাদের যে ড্রিম জব এবং তাদের একটা সম্মানের পজিশন উইথ ভালো সম্মানের যে চাকরিগুলো, সেইখানে যে জব ডেসক্রিপশন, সেখানে বলা হচ্ছে কি তাদেরকে
ডিপ্লোমা অথবা বিএসসি কি ওভারঅলে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চাচ্ছে, কিন্তু যারা অটোমোবাইলে পড়ছে, যারা পাওয়ারে পড়ছে, যারা ইলেকট্রনিক্সে পড়ছে, যারা ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোলে পড়ছে, যারা মেকাট্রনিক্সে পড়ছে, তাদেরকে কিন্তু আলাদাভাবে মেনশন করা হচ্ছে না। এবং অনেকেই অনেক ডিপার্টমেন্ট বা অনেক অর্গানাইজেশনের এইচআর গুলো কিন্তু এই এতগুলো যে ডিপার্টমেন্ট আছে, ডিসিপ্লিন আছে, তারা হয়তো অনেকে জানেন না, তারা একটা কমন ডিপার্টমেন্ট এইখানে দিয়ে দেন। তাইলে এইটাতে যাওয়ার জন্য একটা কমন দেখবো যে আমরা এইখানে একটা স্কিল ফ্রেম একটা দিয়ে দেয়, যে এখানে 1 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাই ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স অথবা ইউটিলিটি ডিপার্টমেন্টে। ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারে যদি রিলেভেন্ট নলেজ থাকে অন ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেনেন্সে। এখন কথা হচ্ছে যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে কি চাইলে কি মেকানিক্যালের ডিটেল কি সে পড়তে পারছে তার ইউনিভার্সিটিতে? আপনাদের কাছে আমার প্রশ্ন। বা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে কি ইলেকট্রিক্যালের কি ডিটেল কি জানতে পারছে, বা যে জিনিসগুলো তার জানা দরকার ইউনিভার্সিটিতে সে কি জানতে পারছে, নাকি তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সে শিখছে? জানতে পারছে না। এখন জব রেসপন্সিবিলিটিতে দেখেন যে তারা এমন কিছু ইঞ্জিনিয়ার খুঁজে যাদের কি রেসপন্সিবল ফর, তাদেরকে করে দেওয়া হবে ওভারঅল ইউটিলিটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল মেইনটেনেন্স অফ দ্য প্ল্যান ইনক্লুডিং কি শিডিউল ব্রেকডাউন, নেসেসারি মডিফিকেশন, রুট কজ অ্যানালাইসিস, এই ধরনের কাজ যারা করতে পারবে। এবং যাদের হচ্ছে যারা ইনস্টলেশন, ইরেকশন এবং কমিশনিং এ কাজ করতে পারবে। এবং নিচের দিকে দেখেন যারা হচ্ছে সাবস্টেশন, জেনারেটর, এয়ার কম্প্রেসার, চিলার, বয়লার, ইলেকট্রিক্যাল এন্ড মেইনটেনেন্সে কাজ করতে হবে। এখন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে সাবস্টেশন জানতেছে, সে তো তখন চিলার বা বয়লার বুঝতেছে না, বা এয়ার কম্প্রেসারের ডিটেল জানছে না। আবার যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি হয়তো বয়লার, চিলার ভালো জানছেন বা মেকানিক্যাল মেইনটেনেন্স জানছেন, উনি তখন কিন্তু ইলেকট্রিক্যালটা আবার জানছেন না। এই জন্য আমরা এরকম একটা কোর্স আমরা ডিজাইন করেছি যাতে আপনারা যারা জবে আছেন জানেন যে কোম্পানির রিকোয়ারমেন্টই থাকে তার পারপাস সার্ভ করা, সে ইলেকট্রিক্যাল নাকি সে মেকানিক্যাল নাকি অটোমোবাইল নাকি পাওয়ার নাকি ইলেকট্রনিক্স নাকি মেকানিক্যাল, এটা কিন্তু দেখার তাদের সময় নাই। তাদের কাজ হচ্ছে হ্যাঁ তুমি ইউ আর হেয়ার, উই হায়ার্ড ইউ টু সার্ভ দিস রেসপন্সিবিলিটি, দিস পারপাস। এখন সেটা পারপাস সার্ভ করতে পারলে আপনি টিকে গেলেন, যদি পারপাস সার্ভ করতে না পারেন আপনার তখন পারফরমেন্স লো, পুয়ার পারফর্মার, আপনার পজিশন তখন আপনার নিয়ে টানাটানি হয়ে যাবে, আপনাকে ফায়ার করা হবে, আপনাকে তখন বারবার নোটিশ দেওয়া হবে, আপনার মেন্টাল স্ট্রেসে পড়ে যাবেন। এই জন্যে আমাদের এই ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেন্যান্স কোর্সটা আমরা সাজিয়েছি যাতে ইঞ্জিনিয়াররা যে কোনো ফ্যাক্টরি বেসড যে কোনো ধরনের কাজে, অপারেশন হোক, প্রোডাকশন হোক, মেইনটেনেন্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, প্রজেক্ট হোক, যাতে নিজেদেরকে ফিট করতে পারে ইনশাআল্লাহ, এবং তারা যাতে এই নলেজ দিয়ে, এই স্কিল দিয়ে তাদেরকে আরো উচ্চতর লেভেলে নিয়ে যাইতে পারে। তো আপনি দেখেন লিঙ্কডইনে একটা সময় যখন দেখা যাইতো যে শুধু থিওরিটিক্যাল বেস বা সার্টিফিকেট বেস হায়ার করা হতো, এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই যে 2025 সালে 25% চেঞ্জ, স্কিল সেটের উপর 25% হায়ার করা হতো, যেটা মোর দেন 50% হয়ে যাবে 2027 সালে। এখন অলরেডি 25-এর শেষ, যেটা 15 সালের স্ট্যাটিস্টিক্স ছিল। এবং 47% এমপ্লয়ার তারা দেখে টেকনিক্যাল স্কিল, তারা কিন্তু সে কোথা থেকে পাস করছে, তার সার্টিফিকেশন কোন জায়গার, এটার চেয়ে 47% বেশি দেখে তার স্কিল কি আছে। এবং 86% এমপ্লয়ার কি দেখেন, তারা যে এমপ্লয়টা আমরা নিব তাই সে কি প্রবলেম সলভিং তার স্কিল আছে কিনা, সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারবে কিনা। দেখেন এখানে লেখা আছে যা এমপ্লয়ার সাজেস্ট সাম এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট অফ ডিপ্লোমা গ্রাজুয়েট, যাদের কি বা ডিপ্লোমা গ্রাজুয়েটদের তারা সাজেস্ট করছে যে 86% যেখানে তাদের এই প্রবলেম সলভিং স্কিলটা তাদের কি এনহ্যান্স করা যায় বা এনহ্যান্স করা উচিত। এবং সেই জন্যই আমাদের এই ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেনেন্স কোর্সটা। এই কোর্সে দেখেন আমরা কি করবো, এনহ্যান্সিং আপনার টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কিল, বেটার সলভিং, প্রবলেম সলভিং এবং গ্রোথ মাইন্ডসেট আমরা যাতে হয় সেটার আপনারা এখানে লেসন পাবেন। বুস্ট আপ ইউর কনফিডেন্স লেভেল, যখন আপনি জিনিসগুলো জানবেন, সমস্ত কিছু যখন শিখবেন তখন আপনার অটোমেটিক্যালি কনফিডেন্স লেভেল হয়ে যাবে। প্রফেশনাল নেটওয়ার্কিং, এই যে দেখেন এখানে অনেকেই কথা বললেন কে কোথা থেকে আসেন, যখন এইখানে এবং আমার ইনক্লুডিং মাইসেলফ যখন বিভিন্ন জায়গায়
এই অপরচুনিটি গুলো ক্রিয়েট করা হবে, তখন কিন্তু এই যে আপনি যখন কোর্সটা কমপ্লিট করছেন, আপনি যখন জানবেন যে হ্যাঁ এখানে এখানে আমি এটা শিখছি, তার মানে আমার অমুক ভাইটাও এই জিনিসটা শিখছে, যখন এরকম কোন জব ভ্যাকেন্সি হবে তখন কিন্তু আপনি আমাদেরকে নক দিবেন বা এই গ্রুপে তখন দিয়ে দেবেন। তো একটা কি প্রফেশনাল নেটওয়ার্কিং তৈরি হয়ে গেল। হায়ার আর্নিং পটেনশিয়াল এন্ড ক্যারিয়ার গ্রোথ, যখন আপনার স্কিল থাকবে তখন কি হবে, আপনার হায়ার আর্নিং পটেনশিয়াল তৈরি হবে এবং ক্যারিয়ার গ্রোথ, এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি জাম্প করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে দেখেন কমিউনিকেশন বিটুইন এমপ্লয়ার এন্ড ইনস্টিটিউট, এই যে 83% গ্যাপ আছে, যে এই 83% গ্যাপটাই ইনশাআল্লাহ এই ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেন্যান্স বা ইঞ্জিনিয়ারিং ল্যাব বা সার্টিফাইড ইঞ্জিনিয়ার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এই কোর্সগুলো কমপ্লিট করে থাকবে ইনশাআল্লাহ। তো ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেন্যান্স কি, এটাতে যাওয়ার আগে যদি কারো কোনো এই পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা একটু প্রশ্নটা নিব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই। আমরা একটা স্ন্যাপশট নিয়ে নিই। আমাদের অলরেডি 17 জন আমি দেখলাম, আমাদের 20 জনের মতো জয়েন করার কথা ছিল। ইউজুয়ালি আমরা 15 জনের বেশি আমরা নিতে চাই না, এবার রিকোয়েস্টের বেসিসে আমাদেরকে নিতে হয়েছে, কয়েকজন বেশি থাকবে। তো আমরা একটু সামনে আগাই। দেখেন ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেন্যান্স বলতে আসলে কি বোঝায়, ইউটিলিটি আসলে কি জিনিস আপনাদের থেকে যদি জানতে চাই, যারা জব করেন বা যারা জব করেন না, ইউটিলিটি আসলে কি। প্ল্যান্ট মেইনটেন্যান্স অনেকে আমরা বলতে পারবো প্ল্যান্টের মেইনটেন্যান্স হচ্ছে প্ল্যান্ট মেইনটেন্যান্স, আমরা বুঝলাম। ইউটিলিটিটা আসলে কি আমি একটু শুনতে চাই। ইউটিলিটি বলতে হচ্ছে ফ্যাক্টরি বা বসতবাড়ির ক্ষেত্রে আলাদা, ফ্যাক্টরির ক্ষেত্রে আলাদা। মানে আমাদের ব্যবহৃত, মানে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে জিনিসগুলা বা যেগুলো সেবা নেই, সেগুলো হচ্ছে আমি মানে মূলত ইউটিলিটি। ফ্যাক্টরি বেদের ক্ষেত্রে হয়ে যায় সাব স্টেশন, বয়লার, কম্প্রেসর, চিলার, এগুলো একটা ইউটিলিটির মধ্যে পড়ে। বসতবাড়ির ক্ষেত্রে যেমন পড়ে হচ্ছে আপনার যেমন আমাদের চুলা, তারপরে হচ্ছে এবং আমাদের মানে যা ব্যবহার করি, যেমন চাপকল, ফ্যান, এগুলোকে ইউটিলিটি বলা হয়। মানে বসতবাড়ির ক্ষেত্রে আলাদা, ফ্যাক্টরির ক্ষেত্রে আলাদা, মানে দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড। থ্যাংক ইউ হৃদয় শাহ। অন্যান্য যারা আছে আমরা একটু মিউট করে রাখবো। আর কেউ এখানে একটু ইন্টারঅ্যাক্টিভ হইলে, এখানে দেখেন আমরা যদি ভুলও হয় কোনো সমস্যা নাই, আমরা এখানে একটু অ্যাটেন্টিভ হই, তাইলে আমাদের জন্যই সুবিধা। হ্যাঁ, আমিও সেম কথাই বলবো যে ইউটিলিটি হচ্ছে যে বয়লার, কম্প্রেসর, জেনারেটর, ডাব্লিউটিভি, এগুলোর সমন্বয়ে যে ইয়াটা হয়, মানে যে সেবা প্রদান করা হয়, মূলত সবগুলোকে মিলে। ওকে ইকবাল মাহমুদ। আর কেউ দেখেন, আপনারা যখনই কথাগুলো নিয়ে আলোচনা করবেন, সবার আগে এই যে আমার কিন্তু এই যে নামগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, এরকম সবার কাছেও আপনাদের তখন ইয়ে আসবে। হ্যাঁ, একই হইলে আপনি বলেন হ্যাঁ আমি একমত, আমি ইকবাল মাহমুদের সাথে একমত, বা আমি হৃদয় শাহের সাথে একমত, বাট চেষ্টা করেন আপনারা একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়ার জন্য। আর কেউ? প্লান্টের ক্ষেত্রে আচ্ছা বলুন, আপনি বলুন। আমি বলবো। হ্যাঁ, মেহরাব একটু বল। মেহরাবকে আমরা সুযোগ দিই, কারণ মেহরাব অন ডিউটিতে আছে। আচ্ছা, ওনারা সব পয়েন্টগুলোই বলছে প্ল্যান্টের ক্ষেত্রে। তো ইউটিলিটি বলতে আমি যেগুলো জানি, আমার সাইটে আছে ইকুইপমেন্টের যে লুব্রিকেশন পয়েন্টগুলো থাকে, যে সাইটগুলো ঘোরে রাউন্ড ঘোরে, ওগুলোতে যে লুব্রিকেশন করা হয়। এরপরে হচ্ছে এর ভিতরে এই এইচভ্যাক সিস্টেমে যে গ্যাস দেওয়া হয়, আর জানি পানি, ওয়াটার ট্রিটমেন্টের যে কাজগুলো, এগুলো সম্পর্কে জানি যে এগুলো ইউটিলিটির মধ্যে বাহ, পড়ে। চমৎকার মেহরাব। এই যে এইচভিএসির বা এইচভ্যাক এর কথা কিন্তু আমরা কেউ বলি না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কেউ? আহসান মনে হয় বলছিলে। হ্যাঁ, ইউটিলিটিস বলতে বোঝানো হয় আমাদের যে কোনো একটা প্ল্যান্ট অপারেশনের ক্ষেত্রে আমাদের যে এনার্জি রিসোর্সগুলোর প্রয়োজন হয়, এগুলোর
ব্যাস বা এই যেটা হয় এগুলাকে মূলত আমাদের ইউটিলিটি বলা হয়। যেগুলো এনার্জি রিসোর্স যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, এই টাইপের যে ওকে, জিনিসগুলো আছে। থ্যাংক ইউ হাসান, নাইস। শিবগাতুল্লাহ সহল। স্যার ইউটিলিটি বলতে যেমন ফ্যাক্টরি লেভেলে আমরা এই যে মৌলিক পরিষেবাগুলো পাই, যেমন বিদ্যুৎ থাকে, গ্যাস, পানি, এয়ার, এই সব জাতীয় বিষয়গুলো নিয়ে ইউটিলিটি মূলত আমাদের ফ্যাক্টরিতে কিছু মেশিনারি প্রোডাকশন রানিং করতে হেল্প করে সহযোগিতা করে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ? আর কেউ কি অ্যাড করবেন? শাখাওয়াত হোসেন। মোস্তাফিজুরের কাছে একটু শুনে আসি ইউটিলিটি, যদি বলার মতো সিচুয়েশন থাকে প্লিজ। আচ্ছা, ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আর কেউ যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। লিজন। আমাকে কি শোনা যাচ্ছে? ঠিক আছে, আমরা মোটামুটি একটা ভালো ইয়ে চলে আসছে। হ্যাঁ, জুয়েল রানা ভাইয়া। ইউটিলিটি বলতে আমরা হচ্ছে এই সকল আমাদের পাওয়ার থাকবে, ওয়াটার, একটা প্ল্যান্টকে হচ্ছে রান করার জন্য আমাদের যে সাপোর্টগুলো প্রয়োজন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ জুয়েল রানা। আমরা এখন ফিরে আসি এখানে যে ইউটিলিটি বলতে আসলে কি বোঝায়। যে ইউটিলিটি বলতে মূলত আমাদের ফ্যাক্টরিকে চালু করতে, হ্যাঁ, এখানে বলছে কি যে ইউটিলিটি বলতে সাধারণত কি বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, পানি, বর্জ্য ব্যবস্থার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোকে বোঝায় যা নিয়ন্ত্রিত কোম্পানিগুলো দ্বারা সরবরাহ করা হয় এবং প্রায়শই ইউটিলিটি হিসেবে পরিচিত। এখন আমরা একটু চিন্তা করি যে একটা ফ্যাক্টরি সেট আপ করার জন্য, একটা ফ্যাক্টরি অপারেশন পরিচালনা করার জন্য যে যে রিসোর্সগুলো প্রয়োজন সেগুলোকে এক কথায় ইউটিলিটি বলা হয়। যেমন ইলেকট্রিসিটির প্রয়োজন আছে, ওয়াটারের প্রয়োজন আছে, গ্যাসের প্রয়োজন আছে, হ্যাঁ, এবং এইগুলোর কি ম্যানেজমেন্ট প্রয়োজন আছে। আমরা এইখান থেকে সে ফর এক্সাম্পল আমরা ইলেকট্রিসিটি আমাদের গ্রিড পাওয়ার দিল, আরইবি দিল, ডিপিডিসি দিল, নেস্কো দিল, কিন্তু ওইটার ম্যানেজমেন্টটা ইউটিলিটির মধ্যে। শুধু পাওয়ারটা নেওয়া না, ওটার ম্যানেজমেন্ট, যে ওইটার কত মেনটেন করতে হবে, কেন পেনাল্টি আসবে, হ্যাঁ, কেন এটা মেনটেন করা প্রয়োজন। এইখানে কেউ কি আছেন, আমরা জানি যে কার ফ্যাক্টরিতে কত বিদ্যুৎ বিল দিতে হয়, এরকম কেউ আছে? বা কার ফ্যাক্টরিতে সাবস্টেশনের ক্যাপাসিটি কত, এরকম জানি আমরা? এখানে কেউ বলতে পারবো যে আমার এইখানে সাবস্টেশনের ক্যাপাসিটি এতটুকু? ওকে, আমি বলি আমার ফ্যাক্টরিতে সাবস্টেশনের ক্যাপাসিটি 6.5 MVA। তার মানে কত কেভিএ হচ্ছে? কত কেভিএ? 6.5 MVA সমান কত কেভিএ? কত? এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ, 6500 কি কেভিএ, তাই না? 6.5 MVA সমান সমান কত? 6500 কেভিএ। কেউ কি কনফিউশনে আছে? anyone?
কেউ একজন মনে হয় বলার চেষ্টা করছে। আসলে আমার স্ক্রিনে এখন স্লাইড আছে, আমার সাথে একটু ইন্টারাকশন করতে হবে, নাহলে আমি বুঝতেও পারবো না যে আমাকে শোনা যাচ্ছে কিনা। স্যার মনে হয় ফোন কল আসছে, ওই জন্য হয়তো লাইন কেটে গেছে, আমরা কেউ স্যারের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? সরি, হ্যাঁ সরি, আমার এখানে একটু সমস্যা হয়েছিল। এখন কি শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, হ্যাঁ, কোন পর্যন্ত আমরা শুনেছিলাম? এটা সংজ্ঞাটা শুনে নেবে, এই বিষয়ে কথা বলা ওকে। এখান থেকে। ইউটিলিটি বলতে এখানে আমরা কি দেখা যাচ্ছে যে সাধারণত বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, পানি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো প্রয়োজনীয় পরিষেবা এখানে লেখা আছে। তার মানে একটা ফ্যাক্টরি অপারেশন চালানোর জন্য যে রিসোর্স গুলো প্রয়োজন আমাদের, সেইগুলোকেই বলা হচ্ছে কি ইউটিলিটি। যেমন ইলেকট্রিসিটি আছে, ওয়াটার আছে, গ্যাস আছে, স্টিম আছে, হ্যাঁ, এইচভিএসি আছে। শুধু এগুলোই না, এগুলোর ম্যানেজমেন্টটাও ইউটিলিটি। যেমন আমরা সবাই বলতে পারবো যে একটা ফ্যাক্টরি চালানোর জন্য কি সাবস্টেশনের প্রয়োজন আছে, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আমাদের ফ্যাক্টরিতে সাবস্টেশন নেওয়ার জন্য কি কি আমাদের প্রসিডিউর ফলো করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, অ্যাজ পার বিএনবিসি কি বলছে, কিভাবে মেনটেন করলে আমাদের ফ্যাক্টরির পেনাল্টি আসবে না। একইভাবে ওয়াটার ইউজের পরে, ওয়াটার ইউজের আগে আমাদের কিভাবে ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়, কোন কোন প্যারামিটার আমাদের দেখতে হবে। ঠিক একইভাবে ওয়াটার ইউজের পরে সেটাকে আবার কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, গ্যাসেস এর অপারেশন কিভাবে হয়, এইচভিএসি টা কিভাবে কাজ করে, এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু মিলেই হচ্ছে ইউটিলিটি। এখন আমরা অনেকেই বলতে পারবো যে একটা ফ্যাক্টরি চালানোর জন্য ইলেকট্রিসিটি লাগে, কিন্তু আমরা অনেকেই হয়তো বলতে পারবো না যে ইলেকট্রিসিটি কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে আসেন। আমাদের এখানে আমরা যারা আছি, মাঝে মাঝে যদি আমাকে শুনতে না পাওয়া যায় তখন একটু কাইন্ডলি বলতে হবে যে আমাকে শোনা যাচ্ছে না, কারণ ইন্টারনেটের অনেক সময় সমস্যা হতে পারে। তো আমাদের এখানে যারা আছি তাদের কাছে প্রশ্ন যে আমার এখানে কার ফ্যাক্টরিতে বা কে কতটুকু পাওয়ার কানেকশন দেখেছি, যে কার ফ্যাক্টরির সাবস্টেশনের ক্যাপাসিটি কতটুকু? কেউ একজন? আমার হচ্ছে 1000 কেভি আমার বা 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট, ওকে 1 এমভি, ওকে। আর 48 কেভি। আর 5 এমভিএ। 5 এমভিএ কোথায়? আলমগীর? ওকে, আহসান হাবিব 5 এমভিএ। আর আলমগীর কত যেন বললো? ইলেকট্রিক ফিল্ডে 400 ভোল্টের কাজ দেখছিলাম একবার। ওকে, ওটা হচ্ছে ভোল্টেজ বস। হ্যাঁ, ওটার যে আমরা কানেকশন নিই ওটার একটা আমাদের ক্যাপাসিটি নিতে হয়। হ্যাঁ, যেমন বয়লার, যেমন আমাদের যে কত বার প্রেসারের, হ্যাঁ, এবং হচ্ছে স্টিমের রিকোয়ারমেন্ট কতটুকু, ঠিক একইভাবে ইলেকট্রিসিটিরও আমরা এটা ডিটেল জানবো। এবং মেহরাব একটা কথা শেষের দিকে একটু আমাকে জিজ্ঞেস করবা, আমি যদি ভুলে যাই, যে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার কথা ছিল ভাইয়া, ঠিক আছে? তো এইখানে 5 এমভিএ আমরা হাইয়েস্ট শুনলাম, এর উপরে কেউ আছে? নাই। আমার ফ্যাক্টরিতে, এবার আমি বলি, আমার ফ্যাক্টরিতে সাবস্টেশনের ক্যাপাসিটি হচ্ছে 6.5 এমভিএ। তার মানে কত কেভিএ? 6500 কেভিএ, তাই না? তাই কি না? আচ্ছা, এখন যারা 6.5 এমভিএ যে শুনলে বললাম, এখন ধারণা করো দেখি যে কত টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়, যেহেতু এত কানেকশন। এটার একটা দরকার আছে, এই ধারণা দরকার আছে।
লাখের মতো electric 4 লাখের মতো, আর 1.5 থেকে 2 1.5 থেকে 2 কোটি। কোটি, আর 1 থেকে 1.5 কোটি, আর লোডটা কত ইউজ করে সেটার উপর নির্ভর করে। না যেহেতু ইউজেস আছে, না ইউজেস আছে বলেই তো আমরা চাইলেই তো বেশি আমরা কেউ নিবে না বা দিবেও না। হ্যাঁ, তো যেহেতু 6.5 MVA তার হয়তো ধরেন যদি 6 থাকে তাহলে হয়তো 70% বা হয়তো বা 65 হোয়াট এভার আমরা ধারণা করি যে কত ইলেকট্রিসিটি বিল আসতে পারে, আমি বলে দিচ্ছি। 40 লাখ। ওকে, 40 লাখ। আর কেউ? ধরে এটা 4 কোটি ইয়ে হবে, আমি ভুল করে 4 লাখ বলে ফেলছি। আচ্ছা, জুয়েল রানা কিছু বলছিল মনে হয়, আইডিয়া নাই। আচ্ছা, তো আমাদের এইখানে একটা 6.5 MVA যে সাবস্টেশনের যেখানে ক্যাপাসিটি, সেখানে প্রায় 1.5 কোটি টাকার মতো ইলেকট্রিসিটি বিল দিতে হয়। কত টাকা? আচ্ছা, এখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে ফর এক্সাম্পল যেখানে 6.5 MVA আছে বা 5 MVA আছে, যেখানে 1.5 কোটি টাকা প্রতি মাসে বিল দেওয়া হয়। এখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা একজন ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নিয়োগ করা হলো সেই কোম্পানিতে, যার ব্যাকগ্রাউন্ড হলো আমরা ওই যে জব ডেসক্রিপশনে দেখলাম যে ইলেকট্রিক্যালও হইতে পারে, মেকানিক্যালও হইতে পারে। তো সামহাউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জয়েন করে ফেলছে। এখন যেখানে 1.5 কোটি টাকা ইলেকট্রিসিটি বিল দিতে হয়, সেখানে যদি একটু ভুল করে কত লাখ টাকা জরিমানা আসতে পারবে, মানে চিন্তা করা যায়। যদি 10%ও জরিমানা আসে তাহলে কত লাখ আসবে? 15 লাখ। 1.5 কোটি টাকার 10% কত? 15 লাখ, তাই না? এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি ধরলাম জয়েন করছে, বা যারা ইলেকট্রনিক্স পড়ছে বা মেকাট্রনিক্স পড়ছে বা পাওয়ার পড়ছে বা অটোমোবাইল পড়ছে, আমি ইন জেনারেল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল আমি বলতেছি, কিংবা ইউটিলিটি অ্যান্ড প্লান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে আমি ধরে নিচ্ছি জয়েন করলো। এখন ওই ইঞ্জিনিয়ারের বেতন কত হবে? আমি ধরে নিলাম ফ্রেশার একজন জয়েন করছে বা 2-3 বছর কাজ করছে, তাহলে ওই ইঞ্জিনিয়ারের বেতন কত হবে? 35 থেকে 40। আচ্ছা, 35 থেকে 40, আমি ধরে নিলাম 50,000। কেমন? তো 15 লাখ টাকা যদি জরিমানা চলে আসে, তাহলে 50,000 করে আমি যদি ধরি, তাহলে কত মাসের তার স্যালারি? 20 মাসের। আচ্ছা, 20 মাস বা প্রায় 2 বছরের স্যালারি, তাই না? না, 50,000 হইলে 15, আরো বেশি হবে তো। কত? 30 মাস বা প্রায় 3 বছরের স্যালারি, তাই না? তো একজন ইঞ্জিনিয়ার যাকে নেওয়া হইলো, বললো যে আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়ছি, অমুক পলিটেকনিক থেকে পড়ছি, অমুক জায়গায় কাজ করছি, কিন্তু সে সিম্পল কিছু ক্যালকুলেশন, কিছু মেথড বা কিছু মেইনটেনেন্স ট্রিক্স সে জানে না, যার ফলে হুট করে পেনাল্টি চলে আসছে। এবং পেনাল্টি যখন আসছে তখন 15 লাখ চলে আসছে, তখন ওই ইঞ্জিনিয়ারকে কি ডাকাই নিবে কিনা ম্যানেজমেন্ট? এবং ডাকাই নিয়ে কি বলতে পারে আপনাদের ধারণা? কি ধারণা? ডেকে নিয়ে তাকে কি বলবে? আর কেউ? এত জুয়েল রানা ভদ্রলোক, ভদ্রভাবে বললো। আর কেউ? চার্জশিট দিবে। ওকে, তো ফাইল করছে। ফায়ার করার সম্ভাবনা অনেকাংশে বেশি। এখন যদি অনেক বড় বড় মাফিয়া কোম্পানি হয়, ওরে যদি বলে যে তুমি আগামী 3 বছর যে জরিমানা দিচ্ছে, এই 3 বছর তোমার এখানে ফ্রি খাইটা দিতে হবে, মিয়া তুমি ইঞ্জিনিয়ার, বলে তুমি কি লেখাপড়া করছো, এই ধরনের, আমি তো বললাম অনেক সুন্দরভাবে শুদ্ধভাবে, এর চেয়েও আরো অনেক ওর্স কথাবার্তা কিন্তু ইন্ডাস্ট্রিতে হয়, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, হয়তো অনেকে এখানে বলছেন না। তো সেই জিনিসটা কি আমাদের শেখার দরকার আছে কিনা? শেখার দরকার আছে। এবং 15 লাখ টাকা যখন জরিমানা আসলো না, একজন ইঞ্জিনিয়ার যখন চালাচ্ছে, জরিমানা যখন আসলো না, 1 টাকা সেভ করা মানে কি 1 টাকা আর্নিং না? তার মানে কি 15 লাখ টাকা কোম্পানির প্রথম মাসে সেভ করে দিচ্ছে ওই ইঞ্জিনিয়ার।
ঠিক কি না ভাই? একটু কথা বলতে হবে ভাইয়া। যদি 15 লাখ টাকা জরিমানার জন্য তাকে ডেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দেয়, ঠিক একই জায়গায় একজন ইঞ্জিনিয়ার প্রতি মাসে জরিমানা আসতেছে না, মানে 15 লাখ টাকা সেভ করতেছে, তার মানে কি ওই ইঞ্জিনিয়ার কি ভালো কাজ করছে কিনা? অবশ্যই ভালো কাজ। আচ্ছা, 3 বছরে সে তার একটা বলে 3 বছরের তার স্যালারি সমান কোম্পানিকে লুজার বানাই ফেললো। ঠিক একইভাবে সে যদি এইভাবে ওই কোম্পানিতে 3 বছর কাজ করে, এই ভালোভাবে মেনটেন করতে পারে, সে যদি স্কিল ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়, সে যদি প্রতি মাসে 15 লাখ টাকা সেভ করতে পারে, তাহলে 3 বছরে কত সেভ করবে? 5,40,00,000 টাকা প্রতি মাসে। আপনি 15 লাখ ইন্টু 12 ইন্টু 3/36 আপনি গুণ দেন, বা 10 বছর একটা কোম্পানিতে থাকলো, তাহলে আপনি চিন্তা করেন কত। আমার হিসাব মনে হয় একটু ভুল হয়েছে, আমরা একটু ক্যালকুলেটর দিই। 15 লাখ ইন্টু যদি 36 হয় তাহলে কত হয়? 5,40,00,000। কেউ একজন একটু দেখবেন ক্যালকুলেটরে। 54 কোটি টাকা হচ্ছে, 54 কোটি টাকা। না, 15 লাখ ইন্টু 36। আর কেউ একটু দেখবেন, একটু ক্রস চেক করবেন। 15 লাখ কিন্তু 36 এর 54 কোটি টাকা হচ্ছে। আর কেউ? আর কেউ একটু চেক করবেন কি? আহসান হাবিব। আর কেউ? আর একজনের থেকে শুনবো। জুয়েল কত? ওকে, আর একজনের থেকে শুনবো। রাজু, আরেকটু একবার একটু দেখে নাও। যদি 15 লাখ 36 দিয়ে গুণ হয় তাহলে 54 কোটি টাকাই তো হচ্ছে। না, এত হবে না। প্রত্যেক মাসে 15 লাখ টাকা যদি হয় হ্যাঁ। তাহলে 36 মাসে 54 কোটি টাকা হচ্ছে। না, 15 লাখ ইন্টু 36, 5,40,00,000। একটু দেখে নাও আরেকবার, সালমান সাদ আরেকবার একটু দেখো। 15 লাখের ওইখানে তুমি মনে হয় একটু বাড়াই দিছো, 1,50,00,000 মনে হয় হয়ে গেছে। দেখো, না আমি তো 15 লাখই দিছি, এটা তো একক দশক শতক হাজার লক্ষ নিচে ঠিকই তো আছে 15 লাখ। দেখো 54 পরে কয়টা শূন্য আছে? 6টা কি না? 6টা। হ্যাঁ, তাহলে তো 5,40,00,000 5,40,00,000ই তো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 5 কোটি। ওকে ওকে, ব্যাপার না। আমরা এখানে 5,40,00,000। হ্যাঁ, আমারই তো ঘাবড়াই দিছিলা। এখন বিষয় হচ্ছে যে ইঞ্জিনিয়ারটা, আমরা টু দা পয়েন্টে ফিরে আসি, যে ইঞ্জিনিয়ারটা ভালো কাজ করে, যে ইঞ্জিনিয়ারটা স্কিল, সে তার মানে প্রতি মাসে তার জরিমানা আসতেছে না, মানে কি 5,40,00,000 টাকা সে 3 বছরে সেভ করে দিচ্ছে। এগ্রি? এখন সেই কোম্পানি কি ওই ইঞ্জিনিয়ারকেই রাখবে নাকি অন্য ইঞ্জিনিয়ারকে রাখবে? সেই ইঞ্জিনিয়ারকে কি প্রমোশন দিবে নাকি অন্য ইঞ্জিনিয়ারকে দিবে? সেই ইঞ্জিনিয়ারের স্যালারি ইনক্রিজ করবে নাকি অন্য ইঞ্জিনিয়ারে করবে? আপনি ম্যানেজমেন্টে আছেন, চিন্তা করেন, বা আপনি চিন্তা করেন যে আপনি কোম্পানির মালিক বা টপ ম্যানেজমেন্টের আপনি কেউ, বা আপনি ম্যানেজার, আপনার ডিপার্টমেন্টে একজন ইঞ্জিনিয়ার এরকম হায়ার করছেন, যে একজন হায়ার করছেন, ওরে ও 1 মাসে 15 লাখ গচ্চা দিয়ে দিছে, ওরে আপনি বের করে দিচ্ছেন। পরের মাসে বললেন আমারে যে লতিফ ভাই, আমার একটা এরকম ইঞ্জিনিয়ার লাগবে, ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার লাগবে, আমার একটা ভালো ছেলে দেন। আমরা এখানে কোর্স করা 3টা ছেলেকে পাঠাইলাম, আপনি এর মধ্যে একজনকে বা 2জনকে নিলেন যারা কোনো পেনাল্টি আসে না, যাতে না আসে এই জন্য যা যা করণীয় তারা করলো, কারণ তারা ইঞ্জিনিয়ারিং ল্যাব থেকে শিখে গেছে এবং সেইভাবে মেনটেন করার ফলে প্রতি মাসে 15 লাখ টাকা সেভ করছে। এবং 3 বছর পরে আপনি তখন দেখাইলেন যে দেখেন আমি এই ইঞ্জিনিয়ারকে নেওয়ার ফলে 5,40,00,000 টাকা আমি সেভ করে দিছি, এখন আমাকে আপনি বলেন কত দিবেন, ওই ইঞ্জিনিয়ারকে কত দিবেন বলেন। 3 বছর পর আপনি তখন 2জনের প্রমোশন হবে কি হবে না? ইউজুয়ালি যদি না বস, কিছু মানুষ আছে ওইগুলো এক্সেপশনাল, ওইগুলোতে আমরা যাচ্ছি না।
এগ্রিড? এখন এইখানে যারা আছেন এই যে 16-17 জন, আপনি বলেন, আপনি একজন ইঞ্জিনিয়ার খালি সারা জীবন কাজ করে গেলেন, কোনোদিন চিন্তা করছেন যে কোম্পানিকে আমার এইভাবে আমার এই থটটা আমাকে দিতে হবে, এইভাবে আমাকে আউটপুটটা দিতে হবে, তবেই আমি কোম্পানির থেকে আমার হচ্ছে যেটা ন্যায্য দাবি সেটা আদায় করে নিতে পারবো? আমরা তো ইঞ্জিনিয়াররা কিন্তু একটু কি ওই যে এমবিএ করা বা মার্কেটিং এর যেসব লোকজন, সেলসের লোকজন যেরকম নিজেকে সেল করতে পারে, আমরা কিন্তু আবার ইঞ্জিনিয়ার ওরকম সেল করতে পারি না। আমরা একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমরা একটু আবার কিন্তু অতটা নিজেকে জাহির করতে পারে না। আমরা কিন্তু নিজের কাজে কিন্তু আমরা ফোকাস করি। এই যে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল বা যারা সায়েন্টিস্ট এই ধরনের প্রফেশনালরা কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আপনি বলেন ঠিক কি না? জি ভাইয়া, এটা একদম ঠিক। তো আমাদের মধ্যে কিছু আছে সামসা টাইপের, এরা যায় মোটামুটি ধরেন না ভালো পজিশন নিয়ে নিতে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনি কাজ করে, একটু মিউট করে দিতে হবে। এখন আপনি কাজ করে আপনি এই যে 5,40,00,000 টাকা ইকবাল মাহমুদ আপনি সেভ করে দিলেন, এখন আপনি প্রেজেন্ট করলেন, বস এই হচ্ছে আমার আউটপুট, এখন আপনি বলেন। এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, বিবেচনা আপনার। আপনি যখন এটা বলবেন তখন কি আপনার কি ওই যে চামচামিটা করার কি প্রয়োজন আছে, বা যে করছে সে কি আর আপনার সাথে লেগে পেরে উঠতে পারবে? আপনি 1%, 2%, 3% বাদ দেন। জি জি, ওটা তো ঠিক আছে, কিন্তু ধরেন একটা হচ্ছে যে কাজ করবে একজন, ক্রেডিট কিন্তু আরেকজনের নিয়ে নেয়। এক্স্যাক্টলি, আমরা ওটা নিয়েও কথা বলবো। কিভাবে একজনের কাজ আরেকজন ক্রেডিট নেয়। আমরা এর আগে যে আহসান হাবিবকে একটা উদাহরণ মনে হয় দিছিলাম, না অনেককেই দিছিলাম, এবং কিভাবে ওইটা আমাদের প্রেজেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো নিয়েও আমরা কথা বলবো। এই জায়গাটাতে ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ার বা প্রাইভেট ইউনিভার্সিটি স্পেশাল ইঞ্জিনিয়াররা অনেক 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 দুর্বল। যেহেতু আমি 4টা কোম্পানিতে কাজ করেছি, আমার লিঙ্কডইন প্রোফাইল আপনারা দেখলেন, এবং আলহামদুলিল্লাহ সবগুলো টপ 3টা মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা টপ লোকাল কোম্পানি, এবং যেহেতু অনেক লোকের সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনেক ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারদের সাথে এবং অনেক লোকেশনের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এই জন্য আমি আপনাকে ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে এমন ভাবে গড়ে তুলবো, বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল হিসেবে এই কোর্সের পর গড়ে তুলবো ইনশাআল্লাহ, যেখানে আপনি এই যে চামচামি করে না, এই আবেগ দেখায় না, আপনি রিয়েল লাইফে কাজ করে, কোন জায়গায় কাজ করে এবং কিভাবে প্রেজেন্ট করে আপনার যেটা হক, যেটা ন্যায্য দাবি, ওটা আপনি বুঝে নেবেন, সেটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন এইটা যদি আমরা যদি আপনাকে দিতে পারি, তাহলে কি আপনার এক্সপেকটেশন কি আমাদের এখান থেকে কি ফুলফিল হবে নাকি হবে না? ওকে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে কি করব? ইউটিলিটি শিখবো, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স শিখবো, মেকানিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স শিখবো, পাশাপাশি আমরা কিভাবে কস্ট সেভিং করে এটা শিখবো, কিভাবে এগুলো প্রেজেন্ট করতে হয় এগুলো শিখবো। তারপরে আমরা কি করব, যে বিভিন্ন রুট কজ অ্যানালাইসিসের বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা এই যে এখানে একটা প্রফেশনাল একটা নেটওয়ার্ক পাইলাম, এখানে দেখেন কি মনে হচ্ছে, এই যে এখানে এত লোক আসলো, এত 16-17 জন লোক আসছে, আপনার কি মনে হয় এখানে কারো কি ব্যাকগ্রাউন্ড খারাপ? এই যে যখন আমরা শুরুতে যখন আমরা কথা বলছিলাম, আপনি কার ব্যাকগ্রাউন্ড এখানে খারাপ বলবেন? কেউ কি খারাপ ব্যাকগ্রাউন্ডের মানুষ? এখানে সবাই কিন্তু এক একজন অনারেবল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল। তো এইখানে যখন আপনি যখন নিজে শিখবেন, তখন কি এখানেও তখন আপনার জব ভ্যাকেন্সি বা অন্য জায়গায় হলে তখন কিন্তু এখান থেকে আপনি লোক চাইবেন, বা আমার কাছে অনেকে চাই। একটা প্রফেশনাল নেটওয়ার্কিং হইলো, ক্যারিয়ার অপরচুনিটি ক্রিয়েট হইলো। তা আপনি একটা কোর্স থেকে আর কি চান? এবং সবগুলো ইনশাল্লাহ আমরা কভার করব, ঠিক আছে? তো আমাদের একটু দেখি যে এই কোর্সে আমাদের কি করাবো আমরা। তার আগে দেখেন, এই যে একজন বলল 2016 সালে পাশ করছে, কে যেন বলল? একজন বললো না 16 সালে পাশ করছি, 10 বছর হয়ে গেল। কে যেন বললো? নামটা একটু কাইন্ডলি, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। ওকে, ইকবাল মাহমুদ। এখন এই যে এই একরামুল হক সাহেবের রিভিউটা একটু পড়ো।
একটু পড়ো, আমি একটু শুনতে চাই। আমি তুমি করে বলছি এখানে, কারণ 11-র আগে মনে হয় একজনও নাই পাস করে বের হয়েছে। আমি 11-তে বের হয়েছে, জি ডিপ্লোমা 11তে জি স্যার, ডিপ্লোমা 11-তে। আমরা লাস্ট ওপেন ডিসকাশনে আমি আমার ভিডিওটা অন করে আরো একটু কথা বলবো। একটু যদি একটু পড়তেন কেউ একজন, বা ইকবাল মাহমুদ। আমি একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল। আচ্ছা, আমি পড়ছি। আমি একজন ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল হিসেবে কাজ করছি প্রায় 25 থেকে 30 বছর, অথচ এত চমৎকার ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি কোর্স আমি এই প্রথম পেলাম। একটা মোটর সিলেকশনে 29টা পয়েন্ট আছে, 39টা পয়েন্ট আছে। আপনি এখন নিজে নিজে হিসাব করেন, যারা কোর্স এখানে করছেন সিএমই তারা বাদে অন্য কেউ যদি বলতে পারেন যে 39টা পয়েন্ট কি, আমি এখানে তাকে এই কোর্সটা ফ্রি অফার করব। সাবস্টেশন শিকালে সিলেকশনে যে 100+ পয়েন্ট আছে, যেগুলো কনসিডার করে কাজ করতে আমার জানাই ছিল না। আমি যদি এই ধরনের কোর্স আরো 10 বছর আগে পেতাম, আমার ক্যারিয়ার হয়তো আরো অনেক বেশি এগিয়ে যেত। প্রতিটি ডিপ্লোমা বেস ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জন্য সিএমই কোর্সটি রিকমেন্ডেড। উনি আমাদের লাস্ট ব্যাচে ছিলেন। আচ্ছা, একরামুলের সাথে কে কে ছিলেন এখানে, কেউ কি আছেন? সিএমই তে ছিলেন? আচ্ছা, তাহলে কি, হ্যাঁ, তাহলে উনি কি এই কথা কি বলছিল নাকি বলছিল না? তো উনি কিন্তু 30 বছর এটা সত্য। সত্য। দেখেন ওই যে ওনার ছবিও দেওয়া আছে, এই যে এরকম অনেকের রিভিউ দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এই যে যেমন উনি 12 বছর ধরে কাজ করছে, উনি অলরেডি ম্যানেজার, কিন্তু উনি অনেক কিছু জানতো না, বলছে ইঞ্জিনিয়ারিং ল্যাব কেন। এই যে ওনার আপনারা এই রিভিউটা একটু দেখে নিয়েন কেমন। এই যে মনোয়ারের কথা বললাম, আরেকজন আছে যে আমাদের এখানে কিন্তু সবগুলো আসলে, ওয়েবসাইটের লিংকটা একটু আমাদেরকে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিচ্ছে। আমাদের এইখানে একটু মিউট করে দিতে হবে, সবারটা কিন্তু আমরা দিতে পারি না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এই ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে। আমরা আসলে আমাদের খুব লো রেটে আমরা পড়াই। কেন আমাদের এই লো রেটে পড়াই এবং আমাদের উদ্দেশ্য কি আমি বলছি। তো আপনার এই হচ্ছে আমাদের কোর্সের ডিটেল। দেখেন এই ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেনেন্স, এটা আমি গ্রুপে দেওয়া আছে, আপনার দেখে নিন। দেখেন আপনারা কেন করবেন, আমি তো এটা অলরেডি বলে দিছি, আমার সম্পর্কে আমি বলছি। আমরা ইউটিলিটি মেইনটেনেন্সে দেখেন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, সাবস্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর, প্যানেল সিলেকশন, অপারেশন, মেইনটেনেন্স নিয়ে কথা বলবো। এয়ার কম্প্রেসর, এটা টাইপ, এসি এন্ড এইচভিএসি ডিটেল অপারেশন মেইনটেনেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ডাব্লিউটিপি বয়লার, এটা টাইপ, অ্যাপ্লিকেশন, রিকোয়ারমেন্ট ডিটেল ইত্যাদি নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স আমরা কি ধরনের ফান্ডামেন্টাল দরকার, কি ধরনের এটা ক্যাটাগরি, মেইনটেনেন্স প্ল্যানিং শিডিউলিং কি, এলটিএইচটি, সুইচ গিয়ার, পিএফআই ইত্যাদির মেইনটেনেন্স সম্পর্কে আমরা জানবো। তারপর ফ্যাক্টরি লোড ক্যালকুলেশন, ট্রান্সফরমার, জেনারেটর সিলেকশন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। চেঞ্জ ওভার, সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার, এগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাছাড়া কিভাবে এসএলডি করতে হয়, ইএলডি করতে হয়, কিভাবে এলপিএস এর ডিজাইন করতে হয়, বা কিভাবে একটা ড্রয়িং পড়তে হয়, সেটা নিয়ে আমরা কাজ করবো। এছাড়া ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে আমরা কাজ করব। মেকানিক্যালও আমরা প্লান্ট মেকানিক্যাল মেইনটেনেন্স, এটা টাইপ, ক্লাসিফিকেশন, এগুলো ভালভ, পাইপ, ফিটিংস, বিয়ারিং ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো, শিখবো ইনশাআল্লাহ। ভালভের ডিটেল, বিয়ারিং এর ডিটেল নিয়ে আমরা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জানবো। তারপরে কাপলিং, গ্ল্যান্ড প্যাকিং, মেকানিক্যাল সিল নিয়ে কথা বলবো, ওয়েল্ডিং, ফেব্রিকেশন নিয়ে কথা বলবো। এছাড়াও মেকানিক্যালের যে সেফটি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনি দেখেন এইটার ভিতর আর কি আমি দিতে পারি। দেখেন আমি চেষ্টা করছি সবই দেওয়ার। এখানে আপনাকে আমি একটা কথা বলি, এখানে একটু আমার একটু ট্রিক্স আছে, এটার জন্য আমি সরি বলে নিচ্ছি। এটা এই কোর্সটা 10 দিনে শেষ নাও হতে পারে, হয়তো একটা বা দুইটা, কিন্তু বেশি ক্লাস লেগেও যেতে পারে যদি আপনি সবকিছু শিখতে চান। আদায় কিন্তু আমার থেকে করে নিতে হবে আপনার। তো সেই জায়গাতে আমরা 10 বলছি, 10 শুনেই অনেক আসতেছেন, এরকম অনেক লোক আমাকে নক দেয়, ভাই 10 দিন এটা শর্ট করা যায় কিনা। এখন আপনি বলেন ভাই, এত কিছু শিখবেন, এই 10টা ক্লাস আপনি করতে হবে না? আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, এই যে একটু আগে আমাদের একজন জয়েন করছে, 5 লাখ টাকা খরচ করছেন আমরা ওই গ্রাজুয়েশন করার জন্য, কিন্তু এই ইউটিলিটি অ্যান্ড প্ল্যান্ট মেইনটেনেন্স এই জিনিসটা
সালমান সাদ, এখন তুমি বলো অনেস্টলি, এই জিনিসটা কি ইউনিভার্সিটিতে শেখা কি সম্ভব হয়েছে, সুযোগ হয়েছে? আমি ইউনিভার্সিটির নাম বলতে আমি নিষেধ করছি, আমি বলতে বলছি না। না ভাই, আমি 4 বছরে এরকম কোনো কিছু এখন ইন্ডাস্ট্রিতে লাগছে এটা ভাই, 4 বছর আমরা শিখে আসলাম এইটা, 5 লাখ টাকা খরচ করলাম, সময় দিলাম জীবনের, আমার ইয়াং যে বয়সটা এখান থেকে আমি দিয়ে দিলাম, আমার হায়াত থেকে আমি দিয়ে খরচ করলাম, এখন আমি শিখলাম না, ইন্ডাস্ট্রিতে বলছে আমাকে এটা দিতে হবে। এখন কি মনে হচ্ছে যে এই কোর্সটা আসলে কি জরুরি কি জরুরি না? বা আপনার কি মনে হচ্ছে, আপনি কি এখানে এনরোল হয়ে কি আপনার কি মনে হচ্ছে যে কনফিউশনটা যতটুকু ছিল, যারা এখানে এনরোল হয়েছেন, যারা পার্শিয়াল পেমেন্ট করেছেন বা পার্শিয়াল পেমেন্ট 2-1 যারা বাকি আছেন, তাদের কাছে শুনতে চাই এই কোর্সটা কি জরুরি নাকি জরুরি না, বা আপনি এনরোল করে কি এখানে কি ভুল করেছেন বা করেননি। যারা ফুল পে করছে আমাকে ট্রাস্ট করে, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে আমি এটা পরে আসতেছি। বলেন একটু। সালমান স্যার, তোমাকে দিয়ে শুরু করছে, কি মনে হচ্ছে এই কোর্সটা কি আসলে কি জরুরি কি না? ওকে, জুয়েল রানা। যদিও হঠাৎ করে এখানে আসছি, আমি আমার মানে এটাকে ভাগ্য, অনেক সৌভাগ্য মনে করছি যে এরকম একটা মিটিং অ্যাটেন্ড করতে পারছি। আর আমি এরকমই কিছু খুঁজছিলাম যে আসলে একটা কাজে যাওয়ার আগে, বা কাজ আমি পেয়েও গেলাম কিন্তু পরবর্তীতে আমি আউটপুটটা না দিতে পেরে ওখান থেকে অপমানিত হয়ে ফিরে আসছি। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের মার্কেট কিন্তু ছোট। কোথা থেকে পড়াশোনা করে আসছি সেটা বড় কথা। হ্যাঁ হ্যাঁ, আমি প্রপারলি না জেনে এক জায়গায় জয়েন করার পরে আমি ফেইলার হিসেবে নিজেকে আবিষ্কার করলাম। এই যে আমাদের এক্স্যাক্টলি থ্যাংক ইউ, তুমি পয়েন্টটা ধরতে পারছো। এই যে জুয়েল রানার মতো আমাদের অনেকে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, ওইখানে যাও তোমার সেম ইউনিভার্সিটি সেফার এক্সাম্পল একজনকে পাইলো, তখন বললো আমি তো একজনকে চিনি অমুক নাম, ও তখন বলবো হ্যাঁ অমুক তো অমুক ব্যাচের, কই আছে? তখন বললো জুয়েল রানা অমুকে তো অমুক জায়গায় জয়েন করছিল, বাট আনফরচুনেটলি ওনার জবটা নাই। হয়তো উনি বললো না যে ওনাকে বের করে দিচ্ছে ভদ্রভাবে, কিন্তু আসলে এরকম কিন্তু হবে। যারা এখানে সিনিয়র একটু আছেন, এই যে ইকবাল মাহমুদ বা আরা, যারা, আমি তাদের কাছে একটু শুনতে চাইবো, তারপরে আমি একটু জুনিয়রদের কাছে শুনতে চাইবো যে আপনার কি মনে হচ্ছে, রাইট জায়গায় আর ইউ অলরেডি এনরোলড ইন রাইট প্লেস অর রং প্লেস? ভাইয়া, আমি আপনার ওয়েবসাইটে ঢুকছিলাম, ওটা দেখতেছিলাম। ওকে, হ্যাঁ জুয়েল রানা কি যেন বলছিলাম, বা এনিওয়ান। এখন আমি একটু ওভারভিউটা আমি শুনবো আপনাদের থেকে, যে এইভাবে আমরা আগাবো। এখন আমরা কবে ক্লাস হবে, কতক্ষণ ক্লাস হবে, এটা নিয়ে এর পরে আপনাদের থেকে শুনে আমি যাব। জি, শোনা যাচ্ছে। আপনার ক্লাসের ব্যাপারে জানতে পারছি, এটা আমি 4-5 বছর ওই সময় হচ্ছে নাম্বার ছিল, নাম্বার আমি পুরো দিয়েছিলাম, এই কথাগুলো পুরো ক্লাস আমি তো করতেছি, পরবর্তী যেটা তোর জন্য আমাদের করতেছি, এর মধ্যে আমি আরো আপনি ওয়েবসাইটে যেগুলো লেখা আছে, হ্যাঁ জুয়েল রানা, থ্যাংক ইউ। হ্যাঁ ইকবাল মাহমুদ, এবার বলেন। ইকবাল মাহমুদ আনমিউট করে বলতে হবে। আপনার ওয়েবসাইটে যেগুলো লেখা আছে এগুলোই তো কোর্সে শেখানো না? ইনশাল্লাহ। এছাড়াও আরো আমি মনে করি মানে এটা যদি মানে অসম একটা কোর্স। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এছাড়াও যারা মানে যতটুকু বুঝি, মানে আমি তো ধরেন 7-8 বছর ধরে জব করতেছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স যে আমি হয়তো কিছু শেখার জন্য যে কিছু না কিছু শিখতে পারবো, আই হোপ। বাট আমি মনে করি যারা পেশার তাদের জন্য খুব বেশি এফেক্টিভ হবে না।
ওকে, থ্যাংক ইউ। যেহেতু 35 বছর 30 বছর এক্সপিরিয়েন্স মানুষ ইঞ্জিনিয়ারিং ল্যাব থেকে উপকৃত হয়েছে, ইনশাল্লাহ ইকবাল মাহমুদ তুমিও উপকৃত হবা। তো আমাদের এখন আমরা কোর্স ক্লাসটা কবে হবে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের ক্লাসটা হবে এই যে প্রত্যেক রবিবার আর হচ্ছে বুধবার। এখন রবিবারে যদি সমস্যা থাকে তাহলে আমরা সোমবারে ওটা নিতে পারি। সোম আর বুধ আমরা করতে চাই। কারো সমস্যা আছে? ভাইয়া বুধবারটা কি আগে নেওয়া যায় না? আচ্ছা, তাহলে বুধবারে কি সমস্যা আছে? ভাই আমাদের ভার্সিটি ক্লাস আছে তো অনলাইন। ওকে, সমস্যা আছে স্যার। আচ্ছা, তাহলে বুধবারে আমরা আগে নিয়ে আসি। তাইলে কি বার? রবিবার এবং হচ্ছে আমরা মঙ্গলবার করি। ওকে, ঠিক আছে। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয়, কেউ যদি কোনো মিস করে, রেকর্ডেড ভিডিও তো দিবই, তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার আগের যারা ছিলেন ওনারা অলরেডি জানেন, আমরা আরো এক্সট্রা ক্লাসও আমরা নিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমার মেন উদ্দেশ্য এই আমার ইঞ্জিনিয়ার ভাইগুলোকে স্কিল্ড করে গড়ে তোলা ইনশাল্লাহ। তো আশা করি কোনো সমস্যা হবে না। 9:15 থেকে ক্লাস শুরু হবে, সবার কিন্তু ক্লাসে থাকতে হবে। আমরা এইখানে অ্যাটেন্ডেন্স মেনটেন করব। 80%-এর নিচে অ্যাটেন্ডেন্স হলে উনি কিন্তু সার্টিফিকেট পাবে না। এবং আমরা আপনাদেরকে ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দেব। আপনার ভিডিও তো একটা সার্টেন সময় পরে আমি ড্রাইভ থেকে ডিলিট করে দেব, কিন্তু ওয়েবসাইট ইনশাল্লাহ থাকবে। আপনি আজীবন যে জায়গা আপনার ভুলে গেছেন, ধরেন শিখছেন 6 মাস পরে ওই জায়গাটা মনে নেই, আপনার আবার দেখতে হবে, তখন আপনি ওয়েবসাইটে যে লগ ইন অবস্থায় যে আপনার এনরোলমেন্ট আছে ওইখানে যে ওই ক্লাসটা আপনি দেখে নিতে পারবেন। তার মানে কি লাইফ টাইম অ্যাক্সেস হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার কোর্স ফি যাই বাড়ুক। ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ওপেন ডিসকাশনে যাব।